আচ্ছা, প্রজেক্টাইল বা প্রাস কাকে বলে? প্রজেক্টাইল বা প্রাস হচ্ছে আমরা যদি কোনো বস্তুকে আনভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষেপ করি তাহলে সেই নিক্ষিপ্ত বস্তুর যে গতিপথ তাকে বলা হয় প্রাসের গতিপথ। ধরো এই আনভূমিক একটা রেখা বা ভূমির সমান্তরাল রেখা, এই ভূমির সমান্তরাল রেখার সাথে একটা নির্দিষ্ট কোণ করে তির্যকভাবে আমরা একটা বস্তুকে নিক্ষেপ করলাম, তাহলে এই তির্যকভাবে নিক্ষিপ্ত যে বস্তুটা সেটাই হচ্ছে প্রাস। আর এই তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুটার যে গতিপথ সেটাই হলো প্রাসের গতিপথ। আমি ওকে এই বরাবর নিক্ষেপ করলাম, ধরো v0 বেগে নিক্ষেপ করলাম, তো বস্তুটা কি এই বরাবরই যাইতে থাকবে? না, বস্তুটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে অভিকর্ষ বলে টানতেছে। তো অভিকর্ষ বলের কারণে সে একসময় পুনরায় সারফেসে ফেরত আসবে, অর্থাৎ এর গতিপথটা হবে এরকম। এটাই হচ্ছে প্রাসের গতিপথ। আর এই নিক্ষিপ্ত বস্তুটাকেই কি বলা হয়? প্রজেক্টাইল বা প্রাস বলা। আমরা ধরে নিলাম নিক্ষেপণ কোণ হইল θ0, এই কোণে নিক্ষেপ করা হয়েছে, আর নিক্ষেপণ বেগ হচ্ছে v0। এখন এই v0-এর দুটো উপাংশ থাকবে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ, যেটাকে আমরা নাম দিতে পারি vx0, অর্থাৎ নিক্ষেপণ বেগের এক্স অক্ষ বরাবর যে উপাংশ সেটা হলো vx0। আর উপাংশ বের করে কিভাবে? যার উপাংশ তাকে লিখতে হয়। শুক্রবার এই ভেক্টর অধ্যায়ে আমরা দেখাইছিলাম উপাংশ বের করার সূত্র। একটা ছিল এরকম x = r cos আলফা, আর একটা ছিল x = r sin বিটা, অর্থাৎ এক্সটা আর এর উপাংশ, এখানে vx0টা v0-এর উপাংশ, যার উপাংশ তাকে লিখতে হবে। এবং কোনো একটা উপাংশকে আমরা যদি নিজের সাথে কোণ দিয়ে বের করি তাহলে কি হয়? cos হয়। এই vx0টাকে আমি যদি এর নিজের সাথে v0-এর যে কোণ সেই কোণ দিয়ে বের করি তাহলে cos। আর v0-এর y অক্ষ বরাবর যে উপাংশ সেটার নাম হইল vy0, যার উপাংশ তাকে লিখতে হবে। কোনো একটা উপাংশকে লম্ব উপাংশের সাথে কোণ দিয়ে বের করলে কি হয়? সাইন হয়। তাহলে আমরা y অক্ষ বরাবর উপাংশটাকে বের করলাম, এক্স অক্ষ বরাবর যে উপাংশ বা লম্ব উপাংশ যেটা সেটার সাথে কোণ দিয়ে বের করলাম। কোনো একটা উপাংশকে লম্ব উপাংশের সাথে কোণ দিয়ে বের করলে সাইন হয়। আচ্ছা, এখন এক্স অক্ষ বরাবর কি কোনো ত্বরণ আছে? এক্স অক্ষ বরাবর এই বস্তুটা যখন শূন্যে ভাসমান অথবা এই বস্তুটা যখন পরিভ্রমণ করতেছে, এই ভ্রমণকালে এক্স অক্ষ বরাবর বস্তুটার উপর কি কোনো ফোর্স কাজ করে? কোনো ফোর্স কাজ করে না। আমি যে নিক্ষেপ করলাম, নিক্ষেপ করার পরে তো আর আমি ফোর্স অ্যাপ্লাই করতেছি না, নিক্ষেপ করছে একটা ফোর্সে, সেই ফোর্সের কারণে একটা বেগ তৈরি হয়েছে, এরপর তো আমি আর কোনো ফোর্স অ্যাপ্লাই করতেছি না। এবং এক্স অক্ষ বরাবর পৃথিবীও তার উপর কোনো ফোর্স অ্যাপ্লাই করতেছে না। পৃথিবী বস্তুটিকে পৃথিবীর কেন্দ্রের দিকে টানতেছে অভিকর্ষ বলে, সেই অভিকর্ষ বলটা কাজ করে কোন বরাবর? ওয়াই অক্ষ বরাবর। তাহলে ওয়াই অক্ষ বরাবর অভিকর্ষ বল আছে, কিন্তু এক্স অক্ষ বরাবর কোনো বল নাই। যেহেতু এক্স অক্ষ বরাবর কোনো বল নাই, তার মানে এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণও নাই। বুঝছো? এটা তোমার নাম কি জানো? বাঁধন। বাঁধন বুঝছো? এক্স অক্ষ বরাবর যেহেতু কোনো ফোর্স নাই তাহলে ত্বরণও নাই। আর ওয়াই অক্ষ বরাবর বস্তুটাকে যেহেতু পৃথিবী অভিকর্ষ বলে টানতেছে, তাই ওয়াই অক্ষ বরাবর ত্বরণ থাকবে, এবং সেই ত্বরণটা হচ্ছে -g, কারণ অভিকর্ষ বলের পক্ষে কাজ এখানে হচ্ছে না। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে ওয়াই অক্ষ বরাবর তার উপর যেহেতু অভিকর্ষ বল কাজ করে প্রাসটির উপর, এবং সেই অভিকর্ষ বল কাজ করে নিচের দিকে, আর বস্তুটা শুরুর দিকে উৎক্ষেপণ করা হয়েছে কোন দিকে? উপরের দিকে। তার মানে অভিকর্ষ বলের বিরুদ্ধে তার সরণ হচ্ছে। অভিকর্ষ বল কাজ করতেছে নিচের দিকে, আর বস্তুটা যাচ্ছে কোন দিকে? উপরের দিকে। তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে যেহেতু কাজ হচ্ছে, তাহলে এখানে অভিকর্ষ ত্বরণটা হবে নেগেটিভ, -g। তুমি বলতে পারো বলে পুরোটার ক্ষেত্রে তো আর মাইনাস হওয়ার কথা না, এই পর্যন্ত বস্তুটা উপরের দিকে উঠছে, তার মানে অভিকর্ষ বলের বিপক্ষে কাজ হয়েছে, তাই -g। কিন্তু এরপরে তো আবার নিচে নামছে, তখন তো +g হওয়ার কথা, কিন্তু না, পুরোটার ক্ষেত্রে -g হবে। এর কারণ হইল যখন বস্তুটা এখানে ছিল তখন অভিকর্ষ বল নিচের দিকে কাজ করছে, যখন এখানে তখনও নিচের দিকে। আর এই অল্প ডিস্টেন্সে ত্বরণের মানের পার্থক্য আমরা ধরতেছি না, আমরা ধরে নিচ্ছি যে সব ক্ষেত্রেই অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে অভিকর্ষ বলের মানও চেঞ্জ হচ্ছে না, দিকও চেঞ্জ হচ্ছে না,
অভিকর্ষ বলের মান এবং দিক যদি চেঞ্জ না হয় তাহলে অভিকর্ষ ত্বরণের দিক কি চেঞ্জ হবে? যেহেতু অভিকর্ষ বল ফিক্সড, এখানে অভিকর্ষ বলটা নিচের দিকে, মান যা, এখানেও অভিকর্ষ বল নিচের দিকে, ওই একই মান, তাহলে দিকও একই আছে, মানও একই আছে। যেহেতু অভিকর্ষ বলের মান এবং দিক কোনোটাই চেঞ্জ হয় নাই, তার মানে অভিকর্ষ ত্বরণের মান ও দিকও চেঞ্জ হবে না। এটুকের ক্ষেত্রে যদি মাইনাস হয়, এটুকের ক্ষেত্রেও কি হবে? মাইনাস হবে, যেহেতু বলের মান ও দিক চেঞ্জ হয়নি। আচ্ছা, এই ডাটাগুলোকে ব্যবহার করে আমরা অনেকগুলো সূত্র বের করবো। একটা বক্স তৈরি করো, যারা এর আগের ক্লাসে ছিল না সবাই লেখো, যারা ছিল তারাও লেখো। একটা ঘর করো, লিখো, প্রথম ঘরে লিখো রাশি, দ্বিতীয় ঘরে লেখো এক্স অক্ষ বরাবর, এবং তৃতীয় ঘরে লেখো ওয়াই অক্ষ বরাবর। প্রথম ঘরে রাশি, দ্বিতীয় ঘরে এক্স অক্ষ বরাবর, তৃতীয় ঘরে ওয়াই অক্ষ বরাবর। প্রথম রাশিটা হচ্ছে ত্বরণ, এক্স অক্ষ বরাবর ত্বরণ কত? এক্স অক্ষ বরাবর ত্বরণ হইল 0, আর ওয়াই অক্ষ বরাবর ত্বরণ আমরা পাইছি -g। এরপরে হচ্ছে বেগ বা ভেলোসিটি। এক্স অক্ষ বরাবর যেহেতু কোনো ত্বরণ নাই, তাহলে এক্স অক্ষ বরাবর প্রাসের আদি বেগ যা, শেষ বেগও তা। এক্স অক্ষ বরাবর যেহেতু কোনো ত্বরণ নাই, তাহলে এক্স অক্ষ বরাবর শেষ বেগ যা, এক্স অক্ষ বরাবর আদি বেগও তা। ভি এক্স নট, এটা হলো এক্স অক্ষ বরাবর আদি বেগ, আর ভি এক্স হলো এক্স অক্ষ বরাবর শেষ বেগ। আর আদি বেগটা আমরা কত পাইছি? ভি নট কস থিটা নট। আর ওয়াই অক্ষ বরাবর যেহেতু ত্বরণ আছে, তার মানে ওয়াই অক্ষ বরাবর বেগটা চেঞ্জ হবে। ওয়াই অক্ষ বরাবর আদি বেগ আমরা পাইছিলাম ভি নট সাইন থিটা নট। এই যে ওয়াই অক্ষ বরাবর আদি বেগ কত পাইছিলাম? ভি নট সাইন থিটা নট। আর ওয়াই অক্ষ বরাবর যেহেতু ত্বরণ আছে -g, তাহলে ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ কি হবে? আমরা নিউটনের গতিসূত্র থেকে জানি ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ভি ইকুয়ালটা আমরা কি জানি? ইউ মাইনাস জিটি। তো যেটা তোমরা 9-10 ইউ দিয়ে লিখতা, ইন্ডিয়ারে সেটাকে ভি নট দিয়ে লেখা হচ্ছে, একই কথা। তো এই সূত্রটাকে আমরা যদি ওয়াই অক্ষ বরাবর লিখি, তাহলে হবে ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ ইকুয়াল টু ওয়াই অক্ষ বরাবর আদি বেগ মাইনাস জিটি। হ্যাঁ, এটা তো 9-10 পাইছো, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। তো এই সূত্রটাকে আমরা যদি ওয়াই অক্ষ বরাবর লিখি, ওয়াই অক্ষ বরাবর লিখলে তখন হবে ভি ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ ভি ওয়াই, ওয়াই অক্ষ বরাবর আদি বেগ ভি ওয়াই নট মাইনাস জিটি। আর এই ভি ওয়াই নটের মান আমরা কত পাইছি? ভি নট সাইন থিটা নট। এই যে মানটা ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি, এটা হলো ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ বের করার সূত্র। এটা হলো ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ তথা ভি ওয়াই বের করার সূত্র। লেখা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা দেখব ডিসপ্লেসমেন্ট বা সরণ। এক্স অক্ষ বরাবর যেহেতু ত্বরণ 0, তাহলে এক্স অক্ষ বরাবর ত্বরণ 0 হওয়ার কারণে এক্স অক্ষ বরাবর বস্তুটি সমবেগে চলবে। আর সমবেগের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি? সমবেগের ক্ষেত্রে আমরা জানি এস ইকুয়াল টু ভিটি। ওই সূত্রটাকে যদি এক্স অক্ষ বরাবর লিখি, তখন সূত্রটা হবে এক্স ইকুয়াল টু ভি এক্স ইন্টু টি। যে সূত্রটা ছিল এস ইকুয়াল টু ভিটি, এটাকে আমরা এক্স অক্ষ বরাবর লিখলে এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্বকে এক্স দিয়ে লিখলাম, আর এক্স অক্ষ বরাবর যে বেগ সেটাকে আমরা ভি এক্স দিয়ে লিখলাম, ভি এক্স ইন্টু টি। এখন এই এক্স অক্ষ বরাবর বেগের মান আমরা কত পাইছিলাম? ভি নট কস থিটা নট। এক্স অক্ষ বরাবর বেগের কোনো পরিবর্তন হয় না যেহেতু ত্বরণ নাই, তাহলে এক্স অক্ষ বরাবর আদি বেগ, শেষ বেগ বা যে কোনো মুহূর্তে বেগ কত? ভি নট কস থিটা নট। তাহলে এটা হলো এক্স অক্ষ বরাবর সরণ বের করার সূত্র, ভি নট কস থিটা নট ইন্টু টি। এবার ওয়াই অক্ষ বরাবর যেহেতু ত্বরণ আছে এবং সেই ওয়াই অক্ষ বরাবর ত্বরণটা কত? -g। ত্বরণ থাকলে তখন সূত্র আমরা কি জানি? এস ইকুয়াল টু ইউটি প্লাস
হাফ এটি স্কোয়ার, নিউটনের যে গতিসূত্রটা ছিল। এই সূত্রটাকে আমরা যদি ওয়াই অক্ষ বরাবর লিখি তাহলে কেমন হবে? এই সূত্রটাকে আমরা যদি ওয়াই অক্ষ বরাবর লিখি, ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব হলো ওয়াই, ওয়াই অক্ষ বরাবর আদি বেগ ভি ওয়াই নট, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ হইল, এই ক্ষেত্রে ত্বরণ হচ্ছে মাইনাস জি, ঠিক আছে? ওয়াই অক্ষ বরাবর দূরত্ব ওয়াই, ওয়াই অক্ষ বরাবর আদি বেগ হলো ভি ওয়াই নট, ওয়াই অক্ষ বরাবর যে ত্বরণ, সেই ত্বরণের মান কত? মাইনাস জি। এখন এই ভি ওয়াই নটের মান আমরা কত পাইছিলাম? ভি ওয়াই নট ইকুয়াল টু আমরা পাইছি ভি নট সাইন থিটা নট। ওয়াই অক্ষ বরাবর যে আদি বেগ, যেটা আমরা বেগের ঘরে পাইছিলাম, ওয়াই অক্ষ বরাবর আদি বেগ হচ্ছে ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটা হলো ওয়াই অক্ষ বরাবর সরণ বের করার সূত্র। তাহলে আমরা এই বক্সে যে সূত্রগুলো পাইলাম, 4 ধরনের প্রাসের সবগুলোর জন্যই এই বক্সের সূত্রগুলো প্রযোজ্য। এখানে যে চিত্রটা আঁকছে এটা হচ্ছে টাইপ 1-এর প্রাস। এরকম কয় টাইপের প্রাস আছে? 4 টাইপের প্রাস। তবে এই বক্সের সূত্রগুলো 4 টাইপের প্রাসের জন্য প্রযোজ্য। এই বক্সে ত্বরণ, বেগ এবং সরণ, এই 4টা রাশিমালার যে সূত্রগুলো পাইছি, এগুলো 4 ধরনের প্রাসের জন্য প্রযোজ্য। বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা এই টাইপ 1-এর প্রাসের মূল সমীকরণ বের করব। হেডলাইন দাও, টাইপ 1-এর প্রাসের মূল সমীকরণ নির্ণয়। হেডলাইন দাও, টাইপ 1-এর প্রাসের মূল সমীকরণ নির্ণয়। লিখছো টাইপ 1-এর প্রাসের মূল সমীকরণ নির্ণয়। দেখো আমরা এখানে পাইছি এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু আমরা পাইছি এক্স ইকুয়াল টু ভি নট কস থিটা নট। এখান থেকে আমি যদি টিটা বের করি, সময়টা বের করি, সময় ইকুয়াল টু এক্স বাই ভি নট কস থিটা নট। এটা ধরো 1 নম্বর সমীকরণ। অক্ষ বরাবর সময়ের কোনো পরিবর্তন হয় না। এক্স অক্ষ বরাবর সময় যা, ওয়াই অক্ষ বরাবর সময় তা। সময় এই কোঅর্ডিনেটের সাপেক্ষে বা অক্ষের সাপেক্ষে সময়ের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমি ওয়াই অক্ষ বরাবর যে সূত্রটা পাইছিলাম, আবার ওয়াই ইকুয়ালস টু আমরা পাইছিলাম ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই যে এই সূত্রটা, ওয়াই ইকুয়ালস টু ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই 1 নম্বর সমীকরণ থেকে টি এর মানটা এখানে বসিয়ে দাও, তাহলেই তুমি টাইপ 1-এর প্রাসের মূল সমীকরণটা পেয়ে যাবে। এই টি এর মানটা এখানে বসাও, এক্স বাই ভি নট কস থিটা নট মাইনাস হাফ জি টি, এই টি এর জায়গায় এক্স বাই ভি নট কস থিটা নট। ভি নট কাটা, উপরে আছে সাইন থিটা, নিচে আছে কস থিটা। সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু টেন থিটা, ওয়াই ইকুয়াল টু টেন থিটা নট এক্স মাইনাস জি এক্স স্কোয়ার টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। এই যে 2 ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট, এটাই হচ্ছে টাইপ 1-এর প্রাসের মূল সমীকরণ। এটাই হচ্ছে টাইপ 1-এর প্রাসের মূল সমীকরণ। এটা কিন্তু অন্য আরও যে 3 ধরনের প্রাস আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই সূত্র প্রযোজ্য না। এটা অনলি টাইপ 1-এর জন্য। লেখা হয়েছে? আচ্ছা, এখন আমরা দেখব এই টাইপ 1-এর 4টা রাশিমালা আমরা বের করব। কটা রাশিমালা? টাইপ 1-এর 4টা রাশিমালা বের করব। এগুলো কিন্তু অনলি এই যে 4টা রাশিমালা বের করব সেগুলো শুধু টাইপ 1-এর জন্য। প্রথম রাশিমালাটা লেখো রেঞ্জ বা পাল্লা নির্ণয়। হেডলাইন দাও, রেঞ্জ বা পাল্লা।
রেঞ্জ বা পাল্লা কাকে বলে? এই প্রাসের নিক্ষেপণ যে বিন্দু এবং যেখানে পতন বিন্দু, এই নিক্ষেপণ বিন্দু থেকে পতন বিন্দুর যে দূরত্ব, এটাকেই বলা হয় রেঞ্জ বা পাল্লা। নিক্ষেপণ বিন্দু থেকে পতন বিন্দুর যে দূরত্ব, গত ক্লাসে আমরা সংখ্যাগুলো লিখে দিছিলাম, আজকে আমি হয়তো বলে লিখাচ্ছি না, আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি, তাই না? গত ক্লাসে এগুলো সুন্দর করে লিখে দিছিলাম, লিখে রাখতে পারো। নিক্ষেপণ বিন্দু থেকে পতন বিন্দুর দূরত্বকে কি বলে? পাল্লা বলে। তার মানে এই পয়েন্টে এক্স এর মান কত? আর যেখান থেকে প্রাসটাকে নিক্ষেপ করা হয়েছে ওইটাকে মূল বিন্দু ধরতে হবে, অর্থাৎ ওইখানে এক্স এর মানও শূন্য, ওয়াই এর মানও শূন্য। এই জায়গায় এক্স এর মানও শূন্য, ওয়াই এর মানও শূন্য। এইটাকে তুমি এক্স অক্ষ চিন্তা করতে পারো, এইটাকে ওয়াই অক্ষ চিন্তা করতে পারো। তাহলে এই পয়েন্টে এক্স এর মান আর, ওয়াই এর মান কত এই পয়েন্টে? 0। তাহলে যেহেতু আমার টার্গেট হচ্ছে আর বের করা, যেই পয়েন্টের আমি আর জানি ওই পয়েন্টের আমি ওয়াই জানি, তাহলে এমন একটা সূত্র দিয়ে আর বের করতে হবে যে সূত্রটার মধ্যে ওয়াইও আছে, এক্সও আছে। আমরা এই পর্যন্ত যতগুলো সূত্র পাইলাম তার মধ্যে কোন সূত্রে ওয়াই এবং এক্স দুটোই ছিল? ওই যে মূল সমীকরণ। মূল সমীকরণ আমরা পাইছি ওয়াই ইকুয়ালস টু টেন থিটা নট এক্স মাইনাস জি এক্স স্কোয়ার ভাগ হলো 2v নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। এই সূত্রের মধ্যে ওয়াইও আছে, এটার মধ্যে ওয়াইও আছে, এক্সও আছে। তাহলে যেই পয়েন্টের এক্স ইকুয়াল টু আর ওই পয়েন্টের ওয়াই ইকুয়াল টু কত? 0। তাহলে আমি এক্সের জায়গায় লিখবো আর, ওয়াইয়ের জায়গায় লিখবো 0। এক্সের জায়গায় আর লিখলে ওয়াইয়ের জায়গায় কী হবে? 0 হবে। যেহেতু আর বের করা আমাদের টার্গেট, যেই রাশিটার মধ্যে আর বেশি আছে ওটাকে বাম পাশে নিয়ে আসো। যেমন এখানে আর স্কোয়ার আসতে, এই রাশিটাকে বাম পাশে নিয়ে আসো। জি আর স্কোয়ার ভাগ হচ্ছে 2v নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। আর এই টেন থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? সাইন থিটা বাই কস থিটা। আর এই রাশিটাকে বাম পাশে নিয়ে আসলাম, এইটাকে বাম পাশে নিয়ে আসলাম, আর টেন থিটার সূত্র বসালাম সাইন থিটা বাই কস থিটা। এই আর দিয়ে আর স্কোয়ারকে কাটলে একটা আর থাকবে, তাই না? তোর নাম কি যেন বললাম? বাঁধন। এই যে আর দিয়ে আর স্কোয়ার কাটলে একটা আর থাকবে, আর এই কজ স্কোয়ার থিটা নটকে কস থিটা নট দিয়ে কাটলে একটা কস থিটা নট থাকবে, তাই না? আর কিছু কাটাকাটি যায় না, আর কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না। এখন দেখো লেফট সাইডে কি আছে। বাম পাশে আছে হচ্ছে জি আর 2v নট স্কোয়ার কস থিটা নট, আর এই পাশে আছে অনলি সাইন থিটা নট। আর বাদে বাকি সকল কিছুকে ওই পাশে নিয়ে যাও। এই ভি নট স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাও, এই পাশে ভাগাকারে ছিল তাহলে ওই পাশে গুণাকারে গেল, এই 2টা ওই পাশে গুণাকারে যাবে। তারপরে আমরা সাইন থিটা নটটাকে লিখলাম, এই কস থিটা নটটা এখানে ভাগাকারে আছে, ওই পাশে গুণাকারে যাবে। অসুবিধা আছে? এই 2, এই ভি নট স্কোয়ার, এই কস থিটা নট সব কিছু ওই পাশে গুণাকারে চলে গেল, আর এখানে যেটা গুণাকার আছে সেটা এই পাশে ভাগাকারে চলে আসলো। এখন ভি নট স্কোয়ার, এই যে 2 সাইন থিটা নট ইন্টু কস থিটা নট, এটা সূত্র না? 2 সাইন এ কজের সূত্র আমরা জানি, 2 সাইন এ কজ এ ইকুয়ালস টু হলো সাইন 2a। যারা জানো না, এটা ত্রিকোণমিতির সূত্র, সাইন 2a ইকুয়ালস টু হলো 2 সাইন এ কজ। এটাই হচ্ছে রেঞ্জ বা পাল্লা নির্ণয়ের সূত্র। টাইপ 1 এর রেঞ্জ বা পাল্লা নির্ণয়ের সূত্র হচ্ছে ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট বাই জি। লেখা হয়েছে? আচ্ছা, এরপর আমরা বের করব সর্বাধিক উচ্চতা, ম্যাক্সিমাম হাইট। প্রাসটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠছে? যে এখানে,
তাহলে এই আনুভূমিক রেখা থেকে সর্বোচ্চ যে উচ্চতায় সে উঠল, এই দূরত্বটাই হলো সর্বাধিক উচ্চতা। তাহলে এই সর্বাধিক উচ্চতা বা ম্যাক্সিমাম হাইট আমরা বের করব কিভাবে? যেই পয়েন্টে ওয়াইয়ের মান ম্যাক্সিমাম হাইটের সমান, এই যে এই পয়েন্টে, যেই পয়েন্টে ওয়াইয়ের মান ম্যাক্সিমাম হাইটের সমান, ওই পয়েন্টে বেগ কত বলতো? ওয়াই অক্ষ বরাবর বেগ কত? নূর, ওয়াই অক্ষ বরাবর বেগ কত? 0। যেই পয়েন্টে ওয়াইয়ের মান সর্বোচ্চ উচ্চতার সমান, ওই পয়েন্টে ওয়াই অক্ষ বরাবর আর কোনো বেগ অবশিষ্ট নাই, কারণ এরপরে সে আর উপরে উঠে নাই। এরপরে এই পয়েন্টের পরে প্রাসটা আর ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে উঠে নাই। দ্যাট মিনস ওয়াই অক্ষ বরাবর তার বেগটা 0 হয়ে গেছে, তাই সে আর ওয়াই অক্ষ বরাবর যাইতে পারে নাই। কিন্তু এই পয়েন্টের পরে সে কিন্তু এক্স অক্ষ বরাবর আরও গেছে, অর্থাৎ তার এক্স অক্ষ বরাবর বেগটা 0 হয় নাই। এক্স অক্ষ বরাবর বেগ ছিল, কিন্তু ওয়াই অক্ষ বরাবর বেগটা কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। যে কোনো পয়েন্টে বেগের দুটো উপাংশ থাকে, এক্স অক্ষ বরাবর একটা উপাংশ, ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ। এখানে এক্স অক্ষ বরাবর উপাংশটা আছে, তাই সে এক্স অক্ষ বরাবর সামনের দিকে গেছে, কিন্তু এখানে ওয়াই অক্ষ বরাবর বেগটা 0 হয়ে যাওয়ার কারণে সে আর ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে উঠতে পারেনি। বুঝছো এখানে এটা? তাহলে যেই পয়েন্টে ওয়াইয়ের মান ম্যাক্সিমাম হাইটের সমান, ওই পয়েন্টে ওয়াই অক্ষ বরাবর বেগ 0। এই ডাটাকে কাজে লাগায়া আমাকে হাইট বের করতে হবে, ম্যাক্সিমাম হাইট বের করতে হবে। তাহলে কোন সূত্রে ভিওয়াই আস? এই যে আমরা একটা সূত্র পাইছিলাম, ওয়াই অক্ষ বরাবর শেষ বেগের সূত্র। ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ ইকুয়ালটা আমরা পাইছি ভিওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট মাইনাস 2gy। পাইছে না এই সূত্রটা? দেখো বক্সে দেখো, ভি ওয়াই অক্ষ বরাবর যে বেগের সূত্র, ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ ইকুয়াল টু কি পাইছি? আচ্ছা এইটা দেখাইনি বক্সে, এইটা দেখাইছিলাম, ভি ওয়াই ইকুয়ালস টু ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। বক্সে এইটা দেখাইছিলাম, বাট এটাও তো পাওয়া যায়। এটা কোত্থেকে পাওয়া যায়? নিউটনের যে গতিসূত্র ছিল, ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2as। এদিকে দেখো নোট, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্রটাকে যদি আমরা ওয়াই অক্ষ বরাবর লিখি, তাহলে ওয়াই অক্ষ বরাবর শেষ বেগের বর্গ ইকুয়াল টু ওয়াই অক্ষ বরাবর আদি বেগের বর্গ প্লাস ওয়াই অক্ষ বরাবর ত্বরণ আর ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব। এই সূত্রটাকে ওয়াই অক্ষ বরাবর লিখলে এরকম হবে। আর এই ওয়াই অক্ষ বরাবর শেষ বেগের বর্গ, ওয়াই অক্ষ বরাবর আদি বেগ আমরা পাইছিলাম ভি নট সাইন থিটা নট, ওই যে বক্সে লেখা আছে, ওয়াই অক্ষ বরাবর আদি বেগ হচ্ছে ভি নট সাইন থিটা নট, স্কোয়ার করলে এটা হবে। আর ওয়াই অক্ষ বরাবর ত্বরণটা কত? মাইনাস জি। এই যে এ ওয়াই, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ হইল মাইনাস জি, আর ওয়াই অক্ষ বরাবর এই অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ওয়াই। তাহলে এইটা একটা সূত্র, ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট মাইনাস 2gy। এটাও কিন্তু একটা সূত্র, এটা বক্সে লিখে দিইনি, বক্সে এটা লিখছিলাম, ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ। এই সূত্রটাকে ব্যবহার করে আমরা এইচ বের করব। আমরা যদি ওয়াইয়ের জায়গায় এইচ লিখি, তাহলে ভি ওয়াইয়ের জায়গায় কত হবে? ওয়াইয়ের জায়গায় এইচ লিখলে ভি ওয়াইয়ের জায়গায় 0, তাহলে এই ভি ওয়াইয়ের জায়গায় 0 আর ওয়াইয়ের জায়গায় লিখব হচ্ছে এইচ। তাহলেই আমরা ম্যাক্সিমাম হাইট পেয়ে যাব। এই 2gh-টাকে এই পাশে নিয়ে আসো, এই পাশে থাকলো ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট। তাহলে এইচ ইকুয়াল টু কী হবে? এইচ ইকুয়াল টু হবে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ভাগ হলো 2g। এটাই হচ্ছে সর্বাধিক উচ্চতা বের করার সূত্র। লেখা হয়েছে?
আচ্ছা, এরপর আমরা বের করব বিচরণকাল, টাইম অফ ফ্লাইট অথবা পরিভ্রমণকাল, টাইম পিরিয়ড বলতে পারি। তো টাইম অফ ফ্লাইট, পরিভ্রমণকাল অথবা বিচরণকাল। হেডলাইন দাও 3 নম্বরে লেখো টাইম অফ ফ্লাইট। কতক্ষণ এই প্রাসটা ভাসমান থাকবে, শূন্যে থাকবে? হ্যাঁ, বিচরণকাল অথবা পরিভ্রমণকাল। হ্যাঁ, এটাকে আমরা টি দিয়ে লিখি, বড় হাতের টি দিয়ে। তাহলে নিক্ষেপণ বিন্দু থেকে পতন বিন্দুতে যেতে যে সময় লাগে সেটাই হলো বিচরণকাল। এই নিক্ষেপণ বিন্দু থেকে পতন বিন্দু যেতে যে সময় লাগে, অর্থাৎ এই পয়েন্টে যে টাইম, সেই টাইমটাই বিচরণকাল। এই বিন্দুতে যে সময়, সেই সময়টাই কি বিচরণকাল। তাহলে সময় যখন বিচরণকালের সমান, তখন ওয়াইয়ের মান কত? 0। সময় যখন বিচরণকালের সমান, তখন ওয়াইয়ের মান 0। তাহলে আমরা এই সূত্রটা নিতে পারি, y = v0 sin θ0 t মাইনাস হাফ জিটি স্কোয়ার। কারণ এই সূত্রের ভিতরে টিও আছে, ওয়াইও আছে। টি এর জায়গায় যদি আমি বিচরণকাল লিখি, ওয়াইয়ের জায়গায় কি লিখবো? 0 লিখবো, কারণ এই পয়েন্টে যে সময় সেটাই বিচরণকাল, আর এই পয়েন্টে ওয়াইয়ের মান কত? 0। তাহলে ওয়াইয়ের জায়গায় 0 আর এই সময়ের জায়গায় হবে বিচরণকাল মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখন হাফ জিটি স্কোয়ারকে এই পাশে নিয়ে আসো, এই পাশে থাকবে v0 sin θ0 ইন্টু টি। এই টি দিয়ে টি স্কোয়ারে কাটলে একটা টি থাকবে, তাহলে টি এই পাশে আমরা পাচ্ছি GT/2, আর এই পাশে পাচ্ছি v0 sin θ0। তাহলে টি ইকুয়ালস টু হবে 2v0 sin θ0 ভাগ হলো জি। এটাই হচ্ছে টাইপ 1 এর যে প্রাস, এই প্রাসের বিচরণকাল বের করার সূত্র। ঠিক আছে, আর একটা রাশিমালা বাকি আছে 4 নাম্বার, এটা আগে লিখো। এই ক্লাস আর কে পায়নি? তুমি পাইছিলা? প্রথম ক্লাস না পাওনি? আনসার তো আমার কাছে নাই, করে দেখতে হবে। করাবো, যেদিন করাবো ওই দিন মিলাই দেখো। হ্যাঁ, আজকে দেখি, আজকে আমরা ওটা করাই দেব। এই 4 নাম্বারটা শেষ করে ওটা করাবো। হ্যাঁ, সমস্যা নেই, আজকে 10 মিনিট পরে ছিল। ও, বায়োলজি স্যার আজকে আসবে না তো? বায়োলজি স্যার হচ্ছে, ওনার যে জ্বর হয়েছে, জ্বর এখনো যায়নি, ওনার জ্বর উঠছে, বুঝছো? কি আজকে পরীক্ষা নেওয়ার কথা ছিল? আচ্ছা, লেখা হয়েছে না? 4 নম্বরে লেখো সর্বাধিক উচ্চতায় উঠতে সময়। লেখো 4 নম্বরে লেখো সর্বাধিক উচ্চতায় উঠতে সময়, টাইম ফর ম্যাক্সিমাম হাইট। এই যে ভদ্রলোক, টাইম ফর ম্যাক্সিমাম হাইট, সর্বাধিক উচ্চতায় উঠতে সময়। সর্বাধিক উচ্চতায় উঠতে সময়, এটাকে আমরা TM দিয়ে লিখি, টাইম ফর ম্যাক্সিমাম হাইট, অর্থাৎ এই পয়েন্টে যেতে যে সময়। আচ্ছা বলো, পতন বিন্দুতে পৌঁছাতে যে সময় লাগে, সর্বাধিক উচ্চতায় উঠতে সময় তার অর্ধেক লাগবে না? এখানে যেতে যে সময় লাগবে, এখানে যেতে সময় লাগবে তার অর্ধেক। তাহলে এটা আমরা ডিরেক্টলি এটা বলে দিতে পারি যে বিচরণকালকে অর্ধেক করলেই পাওয়া যাবে সর্বাধিক উচ্চতায় উঠতে সময়। তাহলে বিচরণকালটা আমরা পাইছিলাম 2v0 sin θ0/g। এটাকে আমরা যদি অর্ধেক করে দেই, তাহলে 2 এ কাটা থাকবে হলো v0 sin θ0/g।
জি, এটাই হচ্ছে টিএম তথা টাইম ফর ম্যাক্সিমাম হাইট বা সর্বাধিক উচ্চতায় উঠতে সময়।